2026-এর নির্বাচনের আগে বিজেপির যে বঙ্গ বিজেপির যে নেতারা রয়েছেন তারা একেবারে স্পষ্ট করে দিচ্ছেন যে এবারের লড়াইটা জাতের লড়াই হবে, যেখানে রাহুল গান্ধী সহ কমিউনিস্ট পার্টির একাধিক নেতারা যেখানে বলছেন যে লড়াইটা ভাতের হওয়া প্রয়োজন, যেখানে সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরা প্রয়োজন, কৃষক ফসলের দাম পায় না, শ্রমিক তার মজুরি পায় না, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। সেখানে মুর্শিদাবাদ এবং পেহেলগাম ঘটনার পর বঙ্গ বিজেপি একেবারে পরিষ্কার করে দিয়েছে বা পরিষ্কার করে দিচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনটা হবে জাতির ভিত্তিতে। এই নিয়ে আজকের আমাদের আলোচনা। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী পঞ্চানন। যে বিষয়টা একেবারে বিজেপির নেতারা কার্যত পরিষ্কার করে দিয়েছে যে 2026-এর ভোটটা ভাতের লড়াই হবে না, সেটা জাতের লড়াই হবে, সেটা সাম্প্রদায়িক রাজনীতির ভিত্তিতেই লড়াইটা হবে। কি বলবে? লড়াইটা হয়তো হতে পারে, কারণ মানুষকে জাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে বোঝানোটা সুবিধাজনক হয়, কিন্তু আসল লড়াইটা হচ্ছে তোমার ভাতের। যে মানুষ, যে বিজেপি নেতা টেলিভিশন নিউজ চ্যানেলে খুব বড় বড় করে ডায়লগটা দিচ্ছে, বক্তব্য রাখছে, তার বক্তব্য রাখার নেপথ্যে আসলে তারও ভাতের লড়াই আছে। তার বাড়িতে এসির বিল দিতে হয়, তার বাড়িতে ইলেকট্রিসিটির বিল দিতে হয়, বাড়িতে চালের টাকা দিতে হয়, ডাল কিনতে হয়, সকালবেলা বাজারে বেরোতে গেলে পকেটে টাকাটা লাগে। তো তুমি যদি আমার প্রত্যেকের, আমরা প্রত্যেকে বিভিন্ন প্রফেশনে আছি, ঘুম থেকে উঠে সকালে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের বেসিক্যালি কোনো জাত ধর্মের প্রয়োজন হয় না। যে ধর্ম নিয়ে ব্যবসা করে বা ধর্মীয় কাজের সাথে যুক্ত তাদের কথা বাদ দিলে, তোরা একজন পুরোহিত বা একজন মসজিদের মৌলানা, তার তো ধর্মটাই কাজ, এটা তার প্রফেশন। কিন্তু যারা এই প্রফেশনের বাইরে অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত, যিনি কৃষক, শ্রমিক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হোক না কেন, তাদের তো প্রফেশনটা ধর্ম নিয়ে নয়। তাই ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত ধর্ম বা জাতের পরিচয়টা আমাদের ব্যক্তিগত জীবনে কোনো দিন ব্যবহার করতে হয় না। মানে ইটস রেয়ার। মানে আমি অফিস যাব, আমি ট্রেনে উঠবো, আমি বাসে উঠবো, সকালবেলা কিছু খেয়ে বেরাবো, বাইকটা স্টার্ট দেবো, অফিস থেকে ফিরবো, সিরিয়াল দেখবো, কোনো জায়গায় ধর্মের প্রয়োজন হয় না। কিন্তু বিজেপি নেতারা তো বলছে যে মানুষ যদি না বাঁচে তাহলে তারা ভাতের লড়াই দিয়ে করবেটা কি? এই মানুষ শব্দটা ওরা ইচ্ছা করে উচ্চারণ করছে। আসলে এই মানুষটা কেটে হিন্দু বসাতে হবে। ওদের লড়াইটা মূলত হিন্দুদের জন্য। এইবার ওদের লড়াইটা হিন্দুদের জন্য ওরা যেটা করছে সেইটা কোথাও গিয়ে কিছুটা ঠিক। কোনো বিজেপি নেতা যখন বলছেন যে লড়াইটা আসলে জাতের, যদি আপনি নাই বাঁচেন তাহলে ভাতের লড়াইটা লড়বেন কি করে? এটা ফ্যাক্ট, কিছুটা হলেও ফ্যাক্ট। কীভাবে ফ্যাক্ট? বিজেপি নেতারা তুমি যখন তাদের সাক্ষাৎকার নিতে গিয়ে দেখবে বা টেলিভিশনে তারা যখন বলে, তারা জাতের লড়াইয়ের উদাহরণ দিতে গিয়ে বারবার করে বলে ইলা মিত্রের নাম, ওপার বাংলা থেকে চলে আসা কমিউনিস্ট পার্টির বিভিন্ন লিডারদের নাম, কিছুদিন আগে মারা যাওয়া হরগোবিন্দ দাস, চন্দন দাসের নাম, পেহেলগাঁওতে যারা মারা গেলেন তাদের নাম। এটা ডেফিনেটলি, কারণ এরা মূলত তাদের ধর্মীয় পরিচয়ের জন্যই তাদেরকে হত্যা করেছে তাদেরকে। এবং যে ইলামিত্রর কথা বলে তারা, ইলামিত্র বলা হয় যে স্বাধীন বাংলাদেশের প্রথম, পশ্চিম পাকিস্তানের যে বাংলাদেশ জোনটা তার মুখ্যমন্ত্রী ছিলেন। তার উপর অকথ্য অত্যাচার করেছে খান সেনারা। হ্যাঁ, খান সেনারা করেছে, বাঙালি মুসলমানরা কিন্তু করেনি। যাই হোক না কেন, কিন্তু এটা ফ্যাক্ট। আজকের দিন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারা যেতে হয়েছে, এটাও ফ্যাক্ট। কিন্তু তুমি রাজনীতি করতে কেন এসছো, এটা হচ্ছে মজা, মানে এটা বলার জায়গা। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের আগে একটার পর একটা দাঙ্গা দেখেছে, নোয়াখালী দেখেছে, আমরা 1946 সালে কলকাতার দ্য গ্রেট ক্যালকাটা কিলিং দেখেছি। এরকম অনেকবার হয়েছে, অনেক ঘটনা হয়েছে, ধর্মের ভিত্তিতে অনেক দাঙ্গা হয়েছে, এটা ঠিক কথা। এবার কথাটা হচ্ছে, আধুনিক পৃথিবীতে তোমার লড়াইটা কিসের জন্য? তোমার তো লড়াইটা হবে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য। এই নিয়ে জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতার লাইন আছে। লাইনটা এরকম যে, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, কিন্তু সেটাই শেষ সত্য নয়। তো ফলত আমাদের পৃথিবীতে যত লড়াই, যত অভিমান, যত দাঙ্গা হয়, তাতে যে রক্তক্ষরণ হয়, এইটা কিন্তু শেষ কথা বলে না।
আসলে মানুষের ভালোবাসা, সৌভ্রাতৃত্ব বোধই নতুন পৃথিবীর জন্ম দিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিরোশিমা নাগাসাকিতে এত মানুষ মারা যাওয়ার পর যখন আমাদের এশিয়ার ছোটো ছোটো দেশগুলো স্বাধীন হলো, গোটা পৃথিবীর সমস্ত নেতারা একসাথে বসে ডিসিশন নিয়েছিল যে আমরা এবার লড়াইটা আমরা থামাবো, আমরা শান্তির পক্ষে বার্তা দেব, আমরা 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 আর কোনো যুদ্ধে, বড় যুদ্ধে জড়াবো না, কারণ যুদ্ধ মানে মানুষ মারা যায়, দাঙ্গা মানে মানুষ মারা যায়। তো যখনই বলা হচ্ছে যে লড়াইটা জাতের, তার মধ্যে দিয়ে আমরা ঢেকে দিচ্ছি প্রত্যেক দিন আমাদের দেশের, প্রত্যেক দিন আমাদের রাজ্যের হাজার হাজার লাখ লাখ অভুক্ত মানুষকে, অভুক্ত শিশুকে, যাদের নিয়ে কথা বলার একদিন সময় ছিল, পরিসর ছিল পশ্চিমবঙ্গ রাজনীতিতে, যা আজকে নিয়ে বলা হচ্ছে না। আজকে এটা তো সত্যি কথা। সিপিএমের আমলক, তৃণমূলের আমলক, কংগ্রেসের আমলক বহু দাঙ্গা হয়েছে, ছোট আকারে হলেও হয়েছে, 5 জন 10 জন 20 জন মারা গেলেও গেছে, কিন্তু সেই সংখ্যাটা তো ভাতের তুলনায় কম। যখন এই কথাগুলো আমি বলবো বলে রিসার্চ করছি, তখন আমি দ্য কুইন্টের এই ভিডিওটা তুমি দেখো, এখানে ওরা একটা চাইল্ড লেবারদের নিয়ে কাজ করেছে, সেখানে বলছে দেয়ার আর 10.13 মিলিয়ন চাইল্ড লেবার ইন ইন্ডিয়া। ভাবতে পারো এটা কবে আপলোড হয়েছে ভিডিওটা? 8 বছর আগে। 8 বছর আগে যদি 10 মিলিয়ন বাচ্চা ভারতবর্ষে চাইল্ড লেবার হতো, আজকে যদি কমও হয় 7 মিলিয়ন, 6 মিলিয়ন, মানে 60-70 লাখ বাচ্চা আমাদের দেশে এমন আছে যারা চাইল্ড লেবার। এবং আমি যদি ভিডিওটা একটু চালাই তাহলে দেখতে পাবে এই বাচ্চাগুলোর বয়স 5 থেকে 14 বছরের মধ্যে। এই বাচ্চাগুলো লড়াইটা কিসের জন্য লড়ছে? ভাতের জন্য, খাবে বলে। যে বিজেপি নেতা সজল ঘোষ, যে বিজেপি নেতা সুকান্ত মজুমদার, যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরা মেদিনীপুর থেকে কলকাতায় আসেন, কেউ বালুরঘাট থেকে কলকাতায় আসেন, কেউ সজল ঘোষ শিয়ালদা থেকে রিপাবলিকের স্টুডিওতে নিউ টাউনে যায়, এই যাত্রাপথে তারা হাজার হাজার প্রত্যেক দিন মানুষকে সিগনালে ভিক্ষা করতে দেখে। মন্দিরের বাইরে হাজার ভিক্ষুক বসে থাকে, মসজিদের বাইরে ভিক্ষুক বসে থাকে। যাতে ধর্ম যদি তাদের প্রত্যেককে সাপোর্ট দিত, তাহলে মানুষ ভিক্ষাবৃত্তি করে কেন? এই লড়াই, এখানে তো কোনো লড়াই নেই। একটা মসজিদের সামনে যে হিন্দু মানুষ বসে আছে ভিক্ষা করছে, তার লড়াইটা কিসের? সেও হিন্দু। মন্দিরের ভেতরে যে ঈশ্বর রয়েছেন তিনিও হিন্দু, ধর্মই হিন্দু, সবই হিন্দু, তাহলে তার লড়াইটা তো ভাতের জন্য ডেফিনেটলি। এবার এই যে কমিউনাল ভায়োলেন্স, জাতপাতের জন্য মানুষ কিন্তু মারা যায়। আমি একটা ডেটা বার করলাম, যে ডেটা বলছে আমাদের দেশে প্রত্যেক বছর ধর্মীয় বা কমিউনাল ভায়োলেন্সের জন্য প্রত্যেক বছর 130 জন মারা যান, 2200 জন ইনজিওর্ড হন, ফিজিক্যালি আহত হন। কিন্তু যদি আমি আরও ডেটা সার্চ করি, যদি ভাতের জন্য মানুষ মারা, যদি ডেটা বার করতে থাকি, তাহলে বিজেপি নেতাদের কথা বন্ধ হয়ে যাবে। তাদের ইচ্ছে করবে লড়াইটা ভাতের জন্য আরেকবার লড়তে। একটা ইলামিত্র ঠিক, একটা হরগোবিন্দ দাস ঠিক, চন্দন দাসেরা ঠিক, দেশভাগ থেকে কোটি কোটি মানুষ ধর্মীয় কারণে এই দেশে এসেছিল, এটা ঠিক। কিন্তু তারা ভুলে যায় যে তাদের পূর্বসূরীরা এবং মুসলিম ধর্মের কিছু পূর্বসূরীরা ইচ্ছে করে দেশভাগটা চেয়েছিল। দেশভাগটা তৈরি করা একটা ফরম্যাট। কিছু মানুষ নিজেদের ধর্মীয় কারণে, নিজেদের ক্ষমতার লোভে, মূলত ক্ষমতার লোভে, মোহাম্মদ আলী জিন্নাহ ক্ষমতার লোভে দেশভাগ চেয়েছিল। তো সেটা হয়ে গেছে বহুদিন আগের কথা। কিন্তু আজ কি সিচুয়েশন? আজকে ভারতবর্ষে ডেটা বলছে 25% মানুষ ভারতবর্ষে এমন রয়েছে যারা ব্রেকফাস্ট স্কিপ করে, ব্রেকফাস্ট খায় না, মানে খেতে পয়সা থাকে না বা এরকম কিছু ঘটনা ঘটে। আমাদের দেশে 20 কোটি মানুষ এমন রয়েছে যারা এমটি স্টমাক ঘুমাতে যায় রাত্রিবেলা, কিছু না খেয়ে ঘুমাতে যায়, জল বাতাসা একটু বিস্কিট খেয়ে ঘুমিয়ে পড়ে। আমাদের দেশে প্রত্যেক বছর মানুষ মারা যায় 7,000 খাওয়া দাওয়ার জন্য, মানে না খেয়ে মারা যান। প্রত্যেক বছর 7,000 মানুষ মারা যায়, হিন্ডরাইজ ফাউন্ডেশনের রিপোর্ট বলছে। আমাদের দেশে অপুষ্টি এবং খিদের জন্য প্রত্যেক বছর 4,500 বাচ্চা মারা যায়, 4,500 শিশু মারা যায় আমার দেশে। তো এই লড়াইটা কিসের? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, তাতে ভারতবর্ষের র্যাঙ্ক কত? 127টা দেশের মধ্যে ভারতবর্ষের র্যাঙ্ক 105। এই লড়াইটা তাহলে কিসের? যদি ভারতবর্ষের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের স্থানটা 5, 10, 4 থাকতো, তাহলে আমি বুঝতাম লড়াইটা কোথাও ভাতের নয়, হয়তো জাতের। কিন্তু একটা ইলমিত্রকে দিয়ে, একটা পালিয়ে আসা ওপার বাংলার মানুষকে দিয়ে, একটা হরগোবিন্দ দাসকে দিয়ে, পেহেলগামের 26 জনকে দিয়ে আপনি কতবার ঢাকবেন ভাতের লড়াইটাকে?
তথ্যগুলো কি বিজেপি নেতারা জানে না, বা তাদের চোখে কি কোনোদিনও পড়ে না? তারা যে সমানে বলে যাচ্ছে, একেবারে তারা স্পষ্ট করে দিচ্ছে যে এবারে লড়াইটা জাতের ভিত্তিতেই হবে, মানুষ আগে না বাঁচতে পারলে তারা খাবে কি। এখন বিষয়টা হচ্ছে ডাটা যা বলছে তাদের তো মানুষ খেতেই পাচ্ছে না, তার জন্য মরে যাচ্ছে। তাহলে যদি জাতির ভিত্তিতে লড়াই হয়ে বিজেপি সরকার চলেও আসে, তাহলে কি তারা খেতে পাবে? না, বিজেপি যে রাজ্যগুলোতে সেই রাজ্যের তো একই অবস্থা। আরে বিজেপি তো ভারতবর্ষে ক্ষমতায় আছে, যে ভারতবর্ষে বিজেপি ক্ষমতা আছে সেই ভারতবর্ষেই তো প্রায় এই তো 10.13 মিলিয়ন বাচ্চা চাইল্ড লেবার। এই ছবিটা তো এআই দিয়ে বার করে না, 8 বছর আগে এআই ছিলই না। এই যে বাচ্চাগুলো চাইল্ড লেবার হয়েছে, কোদাল হাতে নিয়ে ঘুরছে, এই বাচ্চাগুলো পশ্চিমবঙ্গে আছে, মহারাষ্ট্রে আছে, গুজরাটে আছে, গোয়াতে আছে, ব্যাঙ্গালোরে, সব জায়গায় আছে, এমনকি বাম শাসিত কেরালাতেও আছে, সব রাজ্যে আছে। তাহলে গোটা ভারতবর্ষে তো 10 মিলিয়ন বাচ্চা চাইল্ড লেবার। এই 10 মিলিয়ন বাচ্চা কি ধর্মের জন্য প্রতিদিন লড়াই করে? তাদের লড়াইটা কিসের? খাবারের জন্য। ঘুম থেকে উঠে একটা এইটুকু বাচ্চা, যার শরীরের থেকে কোদালটা বড়, সে কোদালটা নিয়ে মাটি কোপাচ্ছে কিংবা সুরকি তুলছে কিসের জন্য? ভাতের জন্য। জাতের জন্য লড়ছে না তো। যে সজল ঘোষ রিপাবলিকের স্টুডিওতে যায় শিয়ালদা থেকে নিউ টাউন পর্যন্ত, শিয়ালদা যখন সে পেরায়, শিয়ালদা কোলে মার্কেট ডাইরেক্ট ডান দিকে বাম দিকে চাউমিনের দোকানে, কচুরির দোকানে চাইল্ড লেবাররা কাজ করে না? এই দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে যে হোটেলগুলো আছে সেখানে চাইল্ড লেবাররা কাজ করে না? যে ওই মসজিদটা আমাদের কলকাতা যে জামে মসজিদ, তার বাইরে যে হোটেলগুলোতে আমরা বেশ সুন্দর সুন্দর মাংসের কিমা থেকে বিভিন্ন খাবার দাবার খাই, সেখানে বাচ্চারা কাজ করে না? যাদের বয়স 5 থেকে 14 বছরের মধ্যে, এগুলো দেখতে পায় না ওরা সব দেখতে পায়। কিন্তু জিততে হবে, ক্ষমতা। কিন্তু ক্ষমতায় তুমি কিভাবে আসবে, এইটা একটা বড় ব্যাপার। একসময় ইন্দিরা গান্ধী বলেছিল গরিবি হাটাও। তিনি ভারতবর্ষ থেকে গরিবি মুছতে চেয়েছিলেন। ইন্দিরা গান্ধীর পর ভারতবর্ষে যত প্রধানমন্ত্রী এসেছেন, ইনক্লুডিং অটল বিহারী বাজপেয়ী, প্রায় প্রত্যেকেই চেষ্টা করেছেন ভারতবর্ষ থেকে গরিবি হাটাতে। গরিবকে হাঁটাতে না, কিন্তু গরিবই, মানে আমি গরিব হব না, আমার দেশের একটাও গরিব থাকবে না। তার ছাদ থাকবে, তার মাথা গোজার আস্তানা হবে, তার শিক্ষা থাকবে, তার বাচ্চাটা মিড ডে মিলে বাচ্চাদেরকে তুমি দেখো, মিড ডে মিলে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে কত টাকা? 10 টাকা 17 পয়সা দেওয়া হচ্ছে আপার প্রাইমারিকে, 6 টাকা 78 পয়সার খাবার দেওয়া হচ্ছে লোয়ার প্রাইমারিকে। এদের লড়াইটা কিসের? 6 টাকা 78 পয়সায় সুকান্ত মজুমদারের বাড়ির বাচ্চা খায়, অভিষেক ব্যানার্জির বাড়ির বাচ্চা খায়, মোহাম্মদ সেলিমের বাড়ির বাচ্চা খায়, নরেন্দ্র মোদীর বাড়ির বাচ্চা খায়, রাহুল গান্ধীর বাড়ির বাচ্চা খায়, কেউ খায় না। গরিবের বাচ্চা খায়। সেই গরিবের লড়াইটা কিসের জন্য? যে পলিটিক্যাল লিডাররা প্রত্যেক দিন ভাবে যে এখানে মুসলিম ভোট এতটা, তার জন্য মুসলিমদের জন্য প্রার্থী দেবো, এখানে হিন্দু ভোট এতটা, তার জন্য হিন্দু প্রার্থী দেবো, এটা ওটা ধর্মীয় কারণে মন্দির বানায়, মসজিদ বানায়, তারা কি জানে না যে ভারতবর্ষে এখনও বাচ্চাদেরকে 10 টাকা 17 পয়সায় দুপুরবেলার খাবার দেওয়া হয়? দিনের পর দিন বাচ্চাদেরকে ডিম না দিয়ে ডিমটাকে ভেঙে ভুজিয়া বানিয়ে একটা ডিমকে 3 জনকে খাওয়ানো হয়, সবাই জানে। পশ্চিমবঙ্গে তো তার উপর চুরি হয়। পশ্চিমবঙ্গে 10 টাকা 17 পয়সার মধ্যে 7 টাকা হয়তো খেতে পায়, 3 টাকা ঝেড়ে দেয় তৃণমূল নেতা। এই ঘটনা তো ঘটছে। তো লড়াইটা ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে জাতের আছে, কিন্তু আবার জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতার লাইনটা ফিরে আসে, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য। এটা ঠিক, জাতের লড়াইটা আছে, কিন্তু ভাতের লড়াইয়ের থেকে সেটা বড় হতে পারে না। আমি যে রাজনীতি করতে আসবো, একটা মানুষ রাজনীতি করতে আসবে সমাজ বদলের জন্য। আজকে পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে রাজনীতি, তাহলে আমি চুরিটা বন্ধ করব। আমাদের দেশে আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই, 2জন ভিক্ষুক বসে থাকে, আমি চেষ্টা করব পরবর্তীকালে তার পরের প্রজন্ম যেন আর ভিক্ষা না করে, সেটা দেখা। তার বদলে আমি কোথায় কোন মসজিদ হয়েছে, কোথায় মন্দির হয়েছে, কতজন ধর্মের জন্য মারা গেছে, সেটাকে প্রত্যেক দিন প্রচার করার মধ্যে আসলে কোনো রাজনৈতিক সফলতা নেই। আছে ক্ষমতায় আসার একটা লোভ, একটা ইচ্ছে, কিন্তু এটা দিয়ে সমাজ বদল সম্ভব নয়। তাই মানে লড়াইটা কোনো দিন ভারতবর্ষের মতো দেশে জাতের ছিল না। সারা জীবন ভাতের ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ভারতবর্ষের মতো দেশ থেকে ভাতের লড়াই মুছে ফেলতে অনেকটা সময় লাগবে, তবে চেষ্টা করলে ডেফিনেটলি সম্ভব। অনেক দেশে হয়েছে, জাপানে হয়েছে। জাপানে একটা দেশে পারমাণবিক বোমা পড়েছে, তারপর সেই দেশটা ঘুরে দাঁড়িয়েছে। আজকে জাপানের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স আমি যদি চেক করি, হয়তো 30-এর মধ্যে থাকবে, তাই না? ভারতবর্ষের র্যাঙ্ক কত পিছনে। এবং তুমি যেটা বলছো যে ডেটাগুলোকে বিজেপি নেতারা জানে না, জানে। বিজেপির কিছু কর্মী আছে, নেতারা তো বোঝাবে ক্ষমতার জন্য, কিন্তু তুমি যদি কোনো কর্মীর সাথে আলোচনা করতে যাও, তুমি নিজেই কদিন আগে ইন্টারভিউ করেছো, সেখানে তারা কি বলছিল তোমাকে একটু বলো। তারা তো মানে একেবারে তাদের মাথার মধ্যে ওটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রোহিঙ্গাদেরকে না তাড়ালে আমরা ভালো করে খেয়ে পরে বেঁচে থাকতে পারবো না। মানে এটা তাদের মাথাতেও ঢুকিয়ে দেওয়া হয়েছে, যারা
অ্যাকচুয়ালি হয়তো ভাতের লড়াই তারাও করে, কিন্তু তাদের কাছে ভাতের লড়াইটা ম্যাটার করছে না। তাদের বিজেপি নেতারা তাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে যে জাতের লড়াই করে আমাদের বেঁচে থাকতে হবে। তো বিজেপি শাসিত রাজ্যে কি রোহিঙ্গা আছে নাকি? মহারাষ্ট্রে রোহিঙ্গা আছে? মহারাষ্ট্রের জুহু বিচের ধারে বাচ্চারা ভিক্ষে করে কেন? ছত্তিশগড়ে আদিবাসী মানুষ খেতে পায় না কেন? মহারাষ্ট্র তো, মুম্বাইতে তো খুব বড় লোকেরা থাকে, দারুণ দারুণ ব্যাপার স্যাপার। মহারাষ্ট্রের গ্রামগঞ্জে মানুষ খেতে পায় না কেন? আতপেটা কেন খেয়ে কেন থাকে? তার মানে ওখানে তো রোহিঙ্গা নেই। তার রোহিঙ্গা তাড়িয়ে দিলে সব ঠিক হয়ে যাবে? এটা সম্ভব কোনো দিন? এবং মজার ব্যাপার হচ্ছে এই কর্মীদেরকে এটা বুঝিয়ে দিয়েছে নেতারা যে এটা আসল লড়াই। এটাকে শুধুই তারাই বোঝাচ্ছে না, একটা পোর্শনের মিডিয়া তারাও এটা বোঝাতে সাহায্য করছে। মিডিয়া তো বোঝানোর চেষ্টা করছেই। একটা সময় আমাদের, আমি ছোটোবেলা থেকে, তুমি ছোটোবেলা থেকে বড় হলে, আমাদের একটা সময় অবধি আমাদের রাজ্যে খবর ছিল হচ্ছে কেউ মারা গেল, বাসের ভাড়া বাড়লো, কৃষক আত্মহত্যা করেছে কত। তুমি দেখো না, আজকে ডেটা বলছে 5760 জন প্রত্যেক বছর কৃষক আত্মহত্যা করে মারা যান। তুমি একটা টেলিভিশন নিউজ চ্যানেলের এই যে ঘণ্টাখানেক বলো আর প্রাইম টাইম যে বৈঠকগুলো প্রত্যেকটা চ্যানেলে হয়, লাস্ট 1 বছর 2 বছরের মধ্যে কৃষক আত্মহত্যা নিয়ে কোনো দিন কোনো খবর হয়েছে, কোনো ভিডিও হয়েছে? হয়নি। তুমি আমি করতে চাইলে সেই ভিডিও লোক দেখবে না, কারণ মেইন স্ট্রিম মিডিয়া বাইনারি সেট করে দিয়েছে তোমার লড়াইটা আসলে রোহিঙ্গাদের নিয়ে, তোমার লড়াইটা আসলে কোথায় কতজন মুসলিম পপুলেশন বেড়ে গেল এটা নিয়ে। তোমার লড়াই এই কৃষকদের জন্য নয়। আর কৃষকও নিজের লড়াইটা বুঝতে পারছে না। যে মানুষ 400 টাকা রোজগার করে প্রতিদিন, বাড়িতে 12,000 টাকায় মেয়েকে একটা ভালো স্কুলে পড়াতে পারে না, বা স্কুলে পড়াতে পারলেও ভালো টিফিনটা দিতে পারে না বড়লোক মেয়েদের সাথে কম্পেয়ার করে, সেই মানুষও বিজেপির কর্মী সভায় এসে বলছে যে লড়াইটা আসলে রোহিঙ্গাদের এগেনস্ট। গ্যাসের দাম ম্যাটার করছে না। গ্যাস মানে ও বিনা পয়সায়ও গ্যাস পেয়ে যায়, মানে গ্যাস তো বাড়িতে পড়ে থাকে, এরকম ব্যাপার। ওষুধের দাম দেখবে, ওষুধের দাম ডবল হয়ে গেছে লাস্ট 3 বছরে। এটাতে কোনো ভ্রুক্ষেপ নেই। কোনো খবরের চ্যানেল খবর করেছে রাত্রিবেলা? করে না। তার কারণ ওটা দিয়ে মানুষকে মোল্ড করা যায় না। জাত দিয়ে অনেক বেশি সুবিধে মানুষকে। জাতের যে পরিচয়, তোমার আমার প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় আছে। আমি বলবো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করো তোমার আসল পরিচয় কি, আমি আমার বাবার নাম বলতে পারি, আমি বলতে পারি আমি একজন মানুষ, আমি বলতে পারি আমি একজন বাঙালি। বিজেপির যে রাজনৈতিক সত্তা, তাতেই মানুষকে বুঝিয়ে দিয়েছে তারা তোমার আসল পরিচয় তুমি হিন্দু। একটা মানুষ শুধু হিন্দু, ডেফিনেটলি তার ধর্মীয় পরিচয় থাকবে, কিন্তু সে শুধু হিন্দু দিয়ে কি তা গ্যাসের দাম কমবে, ওষুধের দামটা কমবে, মজুরিটা কি বাড়বে? এই প্রশ্নগুলো করতে গেলে তুমি হয়ে যাবে তুমি অ্যান্টি ন্যাশনাল, তুমি হয়ে যাবে অ্যান্টি হিন্দু, বিভিন্ন কথাবার্তা আসবে। এগুলো চলবে, এটা তো কিছু করার নেই। কিন্তু আবার বলছি, মানে এই যে ডেটাগুলো বিজেপি নেতারা দেখে না, আর দেখলেও তারা অনেকটা ওইভাবে বলে যে এগুলো ভুলভাল ডেটা, এইসব আলিমুদ্দিনে বসে তৈরি হয়, এসব যারা করে তাদেরকে পাত্তা দেওয়ার দরকার নেই। মানে আসলে মেধাবী যারা পড়াশুনো করে ডেটাগুলো তৈরি করছে, বার করছে স্ট্যাটিস্টিক্সের লোকেরা, তার রিপোর্টগুলো তো সংবাদপত্রের রিপোর্টই এগুলো। হ্যাঁ, এবং সংবাদপত্রে যারা লেখে তাদের মধ্যে হয়তো বিজেপি সমর্থক থাকতেই পারে, সে বিজেপিকে ভোট দেয়, কিন্তু এটা তো মানে রিসার্চ ডেটা অনেক। এবার এরা কি বলে মনে করে, এরা হচ্ছে ওই মোদিজির ওই কথাটাকে মনে করে। ইন্ডিয়া এখন পৃথিবীর 3rd লার্জেস্ট ইকোনমি, যার কোনো প্রমাণ নেই। এবার ইন্ডিয়ার 3rd লার্জেস্ট ইকোনমিতে আবার ভিখারি থাকে নাকি? যারা ভিক্ষে করে তারা তো ইচ্ছে করে। তুমি প্রশ্ন করে দেখবে মানুষ কেন ভিক্ষে করে। মহারাষ্ট্রে, বিজেপি শাসিত মহারাষ্ট্রে কেন মানুষ ভিক্ষে করে, রাজস্থানে কেন ভিক্ষে করে, ছত্তিশগড়ে কেন ভিক্ষে করে, উড়িষ্যায় কেন ভিক্ষে করে, প্রশ্ন করো, তোমাকে বলবে যে ওরা ইচ্ছে করে। ওরা তো মানে এটা সাজানো গোছানো একটা প্ল্যান, বিরোধীদের চক্রান্ত, বা ওদের কাজ আছে তাও ভিক্ষে করে। এইটা বিজেপি নয়, এটা মধ্যবিত্ত একটা বিরাট অংশের মানুষ এসব বলে টলে। তো এইটা বলে, কিন্তু ওরা বিশ্বাস করে যে 3rd লার্জেস্ট ইকোনমিতে এখানে কোনো ওইসব ভাতের লড়াই ফড়াই বাজে হয় না। এইসব চাইল্ড লেবাররা, এদের অনেক টাকা, এই বাচ্চাটার বাবার মাস গেলে 1 লক্ষ টাকা রোজগার করে, তাও ওই কোদাল নিয়ে বেরিয়েছে খেলতে, মানে ব্যাপারটা তাই দাঁড়ায় ওদের কাছে। তো লড়াইটা যদি ভাতের হয়, সরি যদি জাতের হয়, তাহলে 10 মিলিয়ন বাচ্চা চাইল্ড লেবার হতো না।